সেদিন নয়নতারা যেসব কাণ্ড করে বসেছিল তা কেউই ভাবতে পারেনি। নবাবগঞ্জের যে তাবড় তাবড় মানুষের দল সেদিন জমায়েত হয়েছিল চৌধুরী বাড়িতে, তারাও ভাবতে পারেনি নয়নতারা এমনটা করতে পারে। তাই এসব অনেক দিন আগেকার কথা। সেসব দিনের কথা এমন করে যে আবার একদিন পর্যালোচনা করতে হবে, এই কথা কি আর সেই দিনকার সদানন্দও ভেবেছিল? তখন কি একবারও মনে হয়েছিল যে এই সমস্ত ঘটনা পরম্পরার জন্য তাকে আবার একদিন জবাবদিহি করতে হবে? নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজিরের দ্বিতীয় খণ্ডের আজকের অংশ। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি আছে। আসলে আজ সদানন্দ চৌধুরী সর্বস্ব নিঃশেষ হয়ে গেছে। একদিন নবাবগঞ্জের সমস্ত সম্পত্তি যে একমাত্র ওয়ারিশান হতে পারত, তার মাতামহের ভাগলপুরে সমস্ত সম্পত্তিরও যে একমাত্র উত্তরাধিকারী হতে পারত, সেই কিনা আজ নিঃস্ব। চৌবেড়িয়ার রসিকপালের অতিথিশালার এক কোণে তাকে যে আজ দিনপাত করতে হয়, এও নাকি তার অপরাধ। আশ্চর্য! তবে কি সদানন্দ অন্যায়ের প্রতিবাদ করে শুধু অপরাধী করেছে? তার চেয়ে যদি সদানন্দ নবাবগঞ্জে সংসার জীবনকে স্বীকার করে নিত, পিতৃপুরুষের পাপের আর অন্যায়ের আর অত্যাচারের ওয়ারিশান হয়ে সব সহ্য করে যেত, তাহলে আর আজ এমন করে তাকে রসিক পালের আশ্রয়ে থাকতে হতো না, আর আসামিও হতে হতো না। মনে আছে সেই দিন কলকাতার সেই অন্ধকার দিনগুলোতে এক একবার তার বাড়ির কথা মনে পড়ত। মনে পড়ত কালীগঞ্জের বউর কথা, মনে পড়ত নয়নতারার কথা। আর নয়নতারার কথা মনে পড়লেই মনটাকে সে অন্য খাতে বইয়ে দেবার চেষ্টা করত, অন্যমনস্ক হবার চেষ্টা করত। তার অতীতকে সে মন থেকে মুছে ফেলবার চেষ্টা করত। তারপর যখন আর কিছুই ভালো লাগতো না, তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ত। বেরিয়ে যত দূর ইচ্ছে হেঁটে হেঁটে চলে যেত। তারপর আবার একসময় বাড়িতে এসে ঢুকে পড়ত। দেওয়ালে দেওয়ালে কত রকমের পোস্টার লাগানো থাকতো। কোনটাতে লেখা থাকতো সাবধান, শত্রুর চর নিকটেই আছে। তা সমরজিৎবাবু বেশ অদ্ভুত লোক, কোনো কিছুতেই বিকার নেই তার। এত বড় একটা যুদ্ধ চলে গেছে, কলকাতার বুকের মধ্যে জাপানিদের বোমা পড়েছে, দলে দলে কলকাতার লোক শহর ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তিনি নির্ভয়ে কলকাতায় ছিলেন। সদানন্দ জিজ্ঞেস করত, আপনার তখন ভয় করেনি? সমরজিৎবাবু হাসতেন, বলতেন, কিসের ভয়? তা সে তো যেখানে যাবে সেখানেই প্রাণের ভয় আছে। এই ধরো তুমি ট্রেনে চড়ে যাচ্ছ, তা সে ট্রেনও তো কলিশন হয়ে গুঁড়ো হয়ে যেতে পারে। তখন তখন তুমি কোথায় পালাবে সদানন্দ? বইতে পড়োনি, পালাইবার পথ নাই জম আছে পিছে? সমরজিৎবাবুর কাজের মধ্যে কাজ ভোর 4টের সময় উঠে ট্রামে করে গঙ্গায় যাওয়া, সেইখানে গিয়ে অবগাহন স্নান করে বাড়িতে এসে পুজো করা, আর সেই পুজোই চলতো 1 ঘন্টা ধরে। তারপর খবরের কাগজ নিয়ে বসতেন। সদানন্দ মাঝে মাঝে কাছে যেত, বলতো, আমার কথাটা একটু ভেবেছেন কাকাবাবু? আপনি আমাকে বলেছিলেন একটা কাজ জোগাড় করে দেবেন। সমরজিৎবাবু বলতেন, কেন, তোমার কোনো অসুবিধে হচ্ছে নাকি? সদানন্দ শেষকালে একদিন বলেছিল, হ্যাঁ, অসুবিধে হচ্ছে। আমি আর কতদিন আপনার ঘাড়ে বসে থাকব? আমার লজ্জা করে, কারোর দয়ার দাঁড় নিতে আমার ভালো লাগে না। 1 দিন 2 দিন হয় তাতে কিছু আসে যায় না, কিন্তু মাসের পর মাস এরকম ভালো লাগে না। এবার আমাকে আপনি ছেড়ে দিন। এ বলে আর কোনো দিকে না চেয়ে সোজা তার নিজের ঘরে চলে এসেছিল। সমরজিৎবাবু যে ঘরটায় থাকে, তাকে থাকতে দিয়েছিল, সেটা বেশ বড় ঘর। বউবাজারের মতো জায়গার তুলনায় বলতে গেলে সে ঘরে আলো হাওয়া ভালোই ছিল।
সদানন্দ প্রথম দিন থেকেই ঘরটার মধ্যে শুয়ে পড়ে থাকত। কোনো কাজ নেই, আবার কোনো অকাজও নেই তার। বাড়িটার ভেতরে চাকর বাকরের অনেক খুচরো কথাবার্তা তার কানে আসত। তার মধ্যে অনেক কথায় তাদের নিজেদের সম্পর্কে, সংসারের ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে বচসা কিংবা হাসি ঠাট্টা, এক এক সময় সদানন্দকে নিয়েও আলোচনা হতো। লোকটা কে রে? বাবুর কে হয়? কেন আছে এখানে? কতদিন থাকবে এখানে? এখানে কি সূত্রে এলো? ইত্যাদি ইত্যাদি অনেক প্রসঙ্গ। সেদিন নিজের ঘরে চলে আসবার সঙ্গে সঙ্গে মহেশ ঘরে এলো। বললে, আপনি বাবুর সঙ্গে ঝগড়া করেছেন নাকি দাদাবাবু? বাবু বলছিলেন। সদানন্দ বললে, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না মহেশ। তুমি তো জানো আমি এখানে আসতে চাইনি। তোমার বাবুই এখানে আমাকে জোর করে নিয়ে এসেছেন। মহেশ বলল, কিন্তু এখানে না থাকলে আপনি যাবেন কোথায়? আপনি তো রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছেন। সদানন্দ চমকে উঠল। আমি রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছি কে বললে? মহেশ হাসতে লাগলো। বললে, আমি সব জানি। সদানন্দ উঠে বসল। বললে, তুমি কি করে জানলে? বলতেই হবে তুমি কি করে জানলে। মহেশ বললে, বাবু যে মাকে বলছিল, মা আপনার কথা বাবুকে বলছিল কি না? মার কথায় বাবু বললে যে ওকে কিছু তুমি বলো না, ও বড় ঘরের ছেলে, রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তারপর একটু থেমে বললে, আপনি বাবুর ওপর রাগ করবেন না দাদাবাবু। বাবুর কষ্টটা আপনি তো দেখতে পান না। বাইরে তো বাবু বেশ হাসি খুশি, কিন্তু বাবুর মনের ভেতরে কোনো সুখ নেই। সদানন্দ অবাক হয়ে গেল। বললে, মনে সুখ নেই কেন? মহেশ বললে, সে অনেক কথা দাদাবাবু। টাকা থাকলেই কি মানুষের সুখ হয়? আমাদের টাকা কড়ি কিছুই নেই, তবু আমরা বাবু চেয়ে শতগুণে সুখী। আমরা পড়ি আর ঘুমোই, কিন্তু বাবুর দু চোখে ঘুম নেই। প্রথম প্রথম অবাক লেগেছিল সদানন্দর। যেই মানুষ সদানন্দের মতো অসুখী লোককে বাড়িতে ডেকে এনে নিজের মতো আদর যত্ন করছে, তার সুখ দুঃখের দিকটাও তো কখনো ভাবেনি সদানন্দ। নিজের দুঃখটাকেই বড় করে দেখে পৃথিবীর আর সকলকেই সুখী মনে করার মধ্যে কেমন যেন একটা আত্মরতির আনন্দ থাকে, আর সেই আনন্দেই সে এতদিন বিভোর হয়েছিল। এইবার যেন তার মনের তৃতীয় নয়ন খুলে গেল। সদানন্দ জিজ্ঞেস করলে, কাকাবাবুর কিসের দুঃখ? সত্যি করে বলো তো। মহেশ বললে, আপনি তো জানেন না। ওই যে সেদিন দাদাবাবুকে দেখলেন। হ্যাঁ, দেখেছি। কখনো বাড়ি আসে, আবার কখনো বাড়ি আসে না। মহেশ বললে, হ্যাঁ, তা আপনি যেন আবার কাউকে বলবেন না। সেই দাদাবাবু তো বাবুর নিজের ছেলে নয়। সে কি নিজের ছেলে নয়? না, বাবু ওকে পুষিয়ে নিয়েছেন। সদানন্দ অবাক হয়ে গেল কথাটা শুনে। এতদিন এই বাড়িতে এসেছে, অথচ এই কথাটা তো কখনো কানে আসেনি তার। এতদিনে সমস্ত ঘটনাটা পর্যালোচনা করে করে অনেক ঘটনার অনেক ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করল সে। কিন্তু পালিত পুত্র যদি হয় তাতে দুঃখটা কিসের? ছোটবেলা থেকে যদি এমন বাবার কাছে মানুষ হয়ে থাকে, তো তাকে নিয়ে তো সুখী হওয়ার কথা। আর তাছাড়াও ছেলেও তো জানে যে একদিন এই সমস্ত সম্পত্তির মালিক সে নিজে হবে। না, আপনি আমার বাবুর ওপর রাগ করবেন না দাদাবাবু। বড়দাবাবু যদি মানুষ হতো, বাবুর কোনো দুঃখ থাকতো না। কিন্তু বড় দাদাবাবু যে মানুষ নয়, দেখেন না, অনেক দিন রাতে বাড়িতেই তো আসে না বড়দাদাবাবু। তা তোমার বাবুর কোনো ছেলে মেয়ে কিছু হয়নি? মহেশ বললে, না,
ছেলে মেয়ে কিছু হয়নি বলেই তো বাবুর দুঃখ। আবার যাকে পুষি নিলেন সেও তো কেমন মনের মতো হলো না, তাই তো আপনার ওপর এত টান পড়ে গেছে। আপনাকে বাবুর খুব পছন্দ হয়েছে দাদাবাবু। আমাকে আড়ালে জিজ্ঞেস করেন আপনি ভালো করে খাচ্ছেন কি না, আপনি যা খেতে ভালোবাসেন তাই বাজার থেকে আনতে বলেন। সত্যি দাদাবাবু, আপনাকে বাবু কি চোখে যে দেখেছে তা বলতে পারি নে। সদানন্দ বললে, ও আমার কথা ছেড়ে দাও মহেশ, তোমাদের বড়বাবু মনের মতো ছেলে কেন হলো না সেটা বলো। বাবু তো ভালো করে দেখে শুনেই তবে তাকে নিয়েছিলেন। তবে বরদাদাবাবু দোষটা কি করেছে? মহেশ বললে, ওই যে বললুম, বরদাদাবাবু রাত্রিরে বাড়িতে থাকে না। তা বাড়িতে থাকে না সে তো চাকরির জন্য। পুলিশের চাকরিতে যখন যেখানে ডিউটি পড়ে সেখানে তো যেতেই হবে। আর বরদাদাবাবুকে তো চাকরির জন্যই বাইরে বাইরে রাত কাটাতে হয়। মহেশ গলাটা নিচু করে বললে, না দাদাবাবু, তা নয়, ও আপনি ভুল শুনেছেন। আসলে বৌদিদিকেই পছন্দ হয় না বরদাদাবাবুর। সদানন্দ বললে, পছন্দ হয় না কেন? দেখতে খারাপ? আগে না, বাবু নিজে হাজার হাজার মেয়ে দেখে তার মধ্য থেকে বেছে তবে এই বৌদিদিকে ঘরে এনেছে। খারাপ দেখতে হলে কি বাবু একে ঘরের বউ করতেন? সেই জন্য নয়, বরদাদাবাবু যে বাইরে বাইরে মন, বরদাদাবাবুর যে বাইরে একটা সংসার আছে, সেই দিকেই যে বরদাদাবাবুর মন পড়ে থাকে। সদানন্দ বললে, সে কে? আগে তাকে বরদাদাবাবু বাড়ি ভাড়া করে রেখে দিয়েছে। ওই মাইনে টাইনে বরদাদাবাবু যা পায় সব সেখানেই ঢালে। বাবুকে একটা পয়সাও দেয় না। অথচ বরদাদাবাবু আগে এমনটা ছিল না। সদানন্দ বললে, তা তোমার বাবু কি ছেলের মাইনের টাকা চায়? মহেশ বললে, আগে তা চাইবে কেন? বাবুর কি আর টাকার অভাব যে বাবু ছেলের মাইনের টাকা নিয়ে সংসার চালাবে? রানাঘাটে বাবুর অত জমি জমা পুকুর বাগান, সেই টাকাতেই কে খায় তার ঠিক নেই। ওই শুধু আম কাঁঠালের বাগানই তো 300 বিঘে, তারপর একটা বিল, সেটাও 400 বিঘের ওপর। সেসব টাকা খাবার লোক নেই, সেসব দেখাশোনা করবারও লোক নেই। বরদাদাবাবু চাকরি করবার তো দরকারই ছিল না। বাবুর সঙ্গে তো এইসব নিয়েই বরদাদাবাবুর মন কষাকষি। বাবুর কথা না শুনে বরদাদাবাবু ওই চাকরিটা নিলে, আর তখন থেকেই বরদাদাবাবুর স্বভাব চরিত্রের সব খারাপ হয়ে গেল। তা পুলিশের চাকরিতে মানুষের স্বভাব চরিত্রের কি আর ঠিক থাকে? আপনি বলুন না দাদাবাবু। আমার বাবুও তো তাই বলেন। ওই চাকরিতে ঢোকবার আগে তো বরদাদাবাবুর কোনো গণ্ডগোল ছিল না, লেখাপড়া করতো, তারপর একদিন বিয়ে হয়ে গেল, তারপর কার পাল্লায় পড়ে যে চাকরি নিয়ে বসলো, আর সেই সেই তখন থেকেই এসব কাণ্ড। এখন চাকরি করে যা কামায় সব সেই রাক্ষসী গর্ভে ঢালে। মহেশ হয়তো আরও অনেক কিছু বলতো, কিন্তু হঠাৎই দোতলা থেকে সমরজিৎবাবু ডাকতেই সে চলে গেল। সদানন্দ সেইখানে বসে বসে মহেশের কথাগুলো ভাবতে লাগলো। এক জায়গার অশান্তি থেকে দূরে থাকবার জন্য সে পালিয়ে এসেছে, কিন্তু এইখানে এই কলকাতাতে এসেও সে আরেক অশান্তির মধ্যে জড়িয়ে পড়বে নাকি? এক বন্ধন থেকে আরেক বন্ধনে? রানাঘাটে জমি জমা বাগান পুকুর থেকে টাকা আনবার সময়েই তাহলে তার সঙ্গে সমরজিৎবাবুর দেখা, আর সেই জন্যই এই বাড়িতে তার এত খাতির। সমরজিৎবাবু কী চান? সে এই বাড়ির পালিত পুত্র হয়ে জীবন কাটাবে, আর তার জমি জমা বাগান পুকুর দেখাশোনা করে পায়ের ওপর পা তুলে দিয়ে খাবে। তা যদি হতো তাহলে তো সে নবাবগঞ্জেই থাকতে পারত। নবাবগঞ্জের জমি জমা বাগান পুকুর নিয়ে সে দিব্যি দিন কাটাতে পারত, আর আরাম করে চৌধুরী পরিবারের বংশবৃদ্ধিও করতে পারত। সদানন্দ ঠিক করল, না, এখানে থাকা তার আর চলবে না। এখানকার এই নির্ঝঞ্ঝাট স্বাধীনতাও তার কাছে দাসত্বেরই সমান।
কিন্তু এখান থেকে চলে গিয়েই বা সে কী করবে? কোথায় বা যাবে সে? যেখানে যার কাছেই যাবে সেখানেই তো তার কাছ থেকে সে মূল্য চাইবে। মূল্য না দিলে সংসারে কেউ কিছু দেয় না। পৃথিবীতে বাঁচতে গেলেই কি তবে ট্যাক্স দিতে হবে? আত্মসম্মানের ট্যাক্স, নয়তো পরাধীনতার ট্যাক্স, আর নয়তো স্বার্থত্যাগের ট্যাক্স। মহেশের কাছে কথাগুলো শুনে আর বাড়ির ভেতরে সে থাকতে পারল না, রাস্তায় বেরিয়ে পড়ল। কিন্তু রাস্তাতেই কি আর শান্তি আছে? মানুষগুলোকে দেখে মনে হলো সবাই যেন ছুটছে। কোথায় ছুটছে সবাই? বউবাজারের মোড়ের কাছে আসতে একজন লোক এসে তাকে জিজ্ঞেস করলে, দাদা, আপনার কাছে দেশলাই আছে? দেশলাই? লোকটা যেন কল্পনা করে নিয়েছে সদানন্দ সিগারেট খায়। বললে, আপনি সিগারেট খান না? ঠিক আছে। বলেই দেশলাইয়ের খোঁজে বোধহয় অন্য একজনের সন্ধানে চলে গেল। নেশার খোরাকে টান পড়েছে লোকটার, অথচ দেশলাই কিনবে না। কত পান বিড়ি দেশলাইয়ের দোকান রয়েছে, সেখানে গিয়ে পয়সা খরচ করে দেশলাই কিনলেই তো পারে। আর দেশলাই কিনতেই যদি এত পয়সা টানাটানি, তাহলে নেশা করা কেন? বাড়ির কাছে আসতেই একটা ভিখিরি এসে দাঁড়ালো। একটা পয়সা দাও বাবু। সদানন্দ তার দিকে ভালো করে চেয়ে দেখলে লোকটার হাত পা খসে গেছে, হাতে পায়ের আঙুলগুলো নেই। সদানন্দ পকেট থেকে পয়সা বার করে দিতে গেল, কিন্তু পকেটে হাত দিয়ে চমকে উঠল। টাকা পয়সাগুলো কোথায় গেল? একটা ব্যাগের মধ্যে রেখেছিল টাকা পয়সা। সমরজিৎবাবু তার হাত খরচের জন্য দিয়েছিলেন। জামায় তো কোনো পকেটও নেই, অথচ বেরোবার সময় মনে আছে বুক পকেটের ব্যাগটা নিয়েই সে বেরিয়ে গিয়েছিল। লোকটা তখনও হাতটা বাড়িয়ে আছে। সদানন্দ বললে, পয়সা নেই আমার কাছে। এই বলে আবার বাড়ির রাস্তা ধরল, কিন্তু মনটা বড় খারাপ হয়ে গেল। বাড়িতে আসতেই মহেশের সঙ্গে দেখা। মহেশ বললে, বাবু আপনাকে ডাকছিল দাদাবাবু। আমাকে? হ্যাঁ, বলছিলেন যে নতুন লোক, কোথায় ঘুরে বেড়ায় একলা একলা, এখন দিনকাল খুব খারাপ। সন্ধ্যের সময় তুই বেরোতে দিলি কেন একলা? তা আমার ওপরেই বকুনি। সদানন্দ সোজা উপরে চলে গেল। সমরজিৎবাবু সেই রোজকার মতো নিজের বিছানার ওপর বসেছিলেন। বললেন, সন্ধেবেলা কোথায় গিয়েছিলে তুমি? আমি মহেশের কাছে শুনে ভাবনায় পড়েছিলুম। এটা কলকাতা শহর। তুমি এখানে নতুন মানুষ। নতুন মানুষ দেখলেই এখানকার গুন্ডা বদমাইশেরা চিনতে পারে। আর কখনো সন্ধেবেলা বেরিও না, বুঝলে? যুদ্ধের পর এই জায়গাটা আরও খারাপ হয়ে গেছে। সদানন্দ উত্তরে কিছুই বললে না। তোমার কাছে হাত খরচের টাকা আছে তো? সদানন্দ বললে, হাত খরচের টাকা আমার চাই না। কেন? তোমাকে যে 10টা টাকা দিয়েছিলুম সেটা খরচ হয়ে গেছে? না, খরচ হয়ে যায়নি, চুরি হয়ে গেছে। সমরজিৎবাবু উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, চুরি হয়ে গেছে মানে? কে চুরি করলে? আমার বাড়ির চাকর বাকর কেউ? না না, রাস্তার একটা লোক আমার কাছে দেশলাই চাইবার নাম করে এসে কখন যেন ব্যাগটা তুলে নিয়েছে, টের পাইনি। এই বলে সমস্ত ঘটনাটা বলে গেল। সমরজিৎবাবু বললেন, ওই জন্যেই তো তোমাকে আমি বলি, তুমি এই গ্রামের ছেলে, তোমাকে সবাই ঠকিয়ে নিতে পারে। সে যাগে, এই নাও, এই টাকা কটা রেখে দাও তোমার কাছে। এবার কিন্তু খুব সাবধানে রেখো, টাকাকে অত তাচ্ছিল্য করো না, বুঝলে? সংসারে টাকা খুব খারাপ জিনিস নয়। টাকা ব্যবহার করতে সবাই জানে না বলেই টাকার এত বদনাম। টাকা কটা নিয়ে সদানন্দ আবার তার নিজের ঘরে চলে গেল। কিন্তু অনেক রাত্রে হঠাৎ একটা গোলমালের শব্দে সদানন্দের ঘুম ভেঙে গেছে। মনে হলো দোতলায় যেন তুমুল হট্টগোল চলছে।
সমরজিৎবাবুর চড়া গলা শোনা যাচ্ছিল, আর অন্যদিকে অন্য একজন পুরুষের গলা। সদানন্দ ঘরের দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালো। গোলমালটা ঠিক মাথার উপরেই হচ্ছিল। বাইরে বারান্দায় আসতেই দেখলে মহেশও দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। সদানন্দ জিজ্ঞেস করলে, উপরে কিসের গোলমাল মহেশ? মহেশ বললে, বরদাদাবাবু এসেছে। সদানন্দ বললে, তা বরদাদাবাবু এসেছে তো কাকাবাবু এত চেঁচাচ্ছেন কেন? মনে হচ্ছে যেন খুব রাগ করেছেন। বরদাদাবাবু আজকে মদ খেয়েছে যে, এসে বৌদিকে খুব মারধর করেছে। সে কি? কেন মারধর করেছে কেন? মহেশ বললে, মদ খেলে কি আর মানুষের জ্ঞানগম্যি কিছু থাকে? বরদাদাবাবু যে একদিন বেশি বেশি খেয়ে ফেলে। ওদিকে সমরজিৎবাবু তখন চিৎকার করছেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। আর যদি কখনো মদ খেয়ে বাড়িতে ঢোকো, তোমাকে আমি বাড়িতে ঢুকতে দেব না। আর ওদিক থেকে ছেলেও চিৎকার করছে, ঢুকবো, আলবাদ ঢুকবো। সমরজিৎবাবু এবার ডাকলেন, মহেশ, মহেশ, এদিকে আয় তো। মহেশ সব শুনছিল সদানন্দের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে বোধহয় জানতো এইবার তার ডাক পড়বে। সদানন্দ বললে, ওই যে তোমার ডাক পড়েছে মহেশ, যাও। মহেশ বললে, দেখেছেন আমার কপালের গেরো দেখেছেন? এখন বরদাদাবাবুকে বাড়ি থেকে ধরাধরি করে বার করে দিতে হবে। বাড়ি থেকে বার করে দেবে মানে? এই কথার উত্তর না দিয়ে মহেশ সোজা উপরে উঠে গেল। তাকে দেখে সমরজিৎবাবু বললেন, যা, খোকাকে বাড়ির বাইরে বার করে দিয়ে আয়, আর যেন কখনো ভেতরে না ঢোকে। যত সব নচ্ছার কুলাঙ্গার হয়েছে, এমন ছেলের আমি মুখদর্শনও করতে চাইনি। যা, নিয়ে যা। কিন্তু মাতালকে জব্দ করা কি আর অত সহজ? মহেশ কাছে যেতেই বরদাদাবাবু তার দিকে তেড়ে এসেছে। বললে, আয়, আয় আমার দিকে আয়, দেখি তোরই একদিন কি আমার একদিন। এই বলেই হঠাৎ নিজের দরজায় দুমদুম করে লাথি মারতে লাগলো। দরজা খোলো, দরজা খোলো। সমরজিৎবাবু বললে, দরজা খুলো না বৌমা, খবরদার তুমি দরজা খুলো না, দেখি ও কি করতে পারে। বৌমা বোধহয় ভয় পেয়ে তার আগেই ঘরের ভেতর থেকে দরজায় খিল দিয়ে দিয়েছিল। তখন সে আরও ভয় পেয়ে গিয়েছে। শ্বশুর বললেও হয়তো দরজা খুলতও না। সমরজিৎবাবু ছেলে তখন রাগে একেবারে দরজায় লাথি মারে আর একবার মহেশকে মারতে আসে। এইসব ঘটনা নতুন নয় মহেশের কাছে। মহেশের যেমন নতুন নয়, এই বাড়ির অন্য কারোর কাছে আবার তেমন নতুন নয়। মাঝে মাঝেই এরকম ঘটনা যে ঘটে তা মহেশের কথাতেই বোঝা গিয়েছিল। শুধু সদানন্দ নতুন এই বাড়িতে এসেছে বলেই তার কাছে সবটা নতুন লাগছিল। কিন্তু বরদাদাবাবুর গায়ে যত জড়ি থাক, মদ খেয়ে নেশা হবার পর মানুষ বোধ হয় দুর্বল হয়ে পড়ে, আর তখন সেই দুর্বল মানুষকে নিয়ে বিশেষ সমস্যা থাকে না। মহেশ তার বরদাদাবাবুকে নিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে এলো। তারপর সেই মাঝরাত্রে বাড়ির বাইরে রেখে দিয়ে সদর দরজাটা বন্ধ করে দিলে। সদানন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যটাই দেখছিল। সদর দরজা বন্ধ করতেই সদানন্দ বললে, মহেশ, তোমার বরদাদাবাবু কি বাইরেই সারা রাত পড়ে থাকবে নাকি? পেছন থেকে সমরজিৎবাবুর গলা শোনা গেল। তিনি বললেন, হ্যাঁ, ওই বাইরেই পড়ে থাকুক, আর জাহান্নামে যাক, সেটা তোমার দেখবার দরকার নেই। তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। সদানন্দ বুঝতে পারেনি সমরজিৎবাবু কখন সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছেন। সমরজিৎবাবুর মুখ চোখের চেহারা যেন তখন অন্যরকম হয়ে গিয়েছে। সদানন্দ আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। সমরজিৎবাবু তাকে ডাকলেন, শোনো। সদানন্দ কাছে যেতেই বললেন, তুমি তো চাকরি চাইছিলে না আমার কাছে, চাইছিলে না? আমার খোকাকেও আমি চাকরি করতে দিতে চাইনি।
নিজের থেকেই ওই চাকরিটা জোগাড় করে নিয়েছে, আর জোগাড় করে নিয়ে এখন এই কাণ্ড করছে। অথচ চাকরি করার কোনো দরকারই ছিল না। আমার যা সম্পত্তি আছে তা দেখাশোনা করলেই ওর চলে যেত। কিন্তু ক্ষমতার লোভই ওর সর্বনাশ করে দিয়েছে। এরপরেও তুমি চাও আমি এই ছেলেকে বলে তোমায় চাকরি করিয়ে দিই? বলো, জবাব দাও। সদানন্দ কোনো জবাবই দিলে না। জবাব দেবার অবশ্য তার অনেক কিছুই ছিল। অবশ্য জবাব দিতে পারত যে, চাকরি করলেই কি আর আপনার ছেলের মতো সবাই মাতাল হবে? লক্ষ লক্ষ লোকই তো চাকরি করছে, কই সকলেই কি আপনার ছেলের মতো মদ খেয়ে মাতলামি করছে? কিন্তু সব জিনিসেরই একটা সময় আছে। তখন সেই রাত 2টোতে এসব কথা বলবার সময় নয়। তাই কিছুই আর বললে না সদানন্দ। আস্তে আস্তে নিজের ঘরের ভেতর চলে এলো। তারপর আলোটা নিভিয়ে বিছানায় চিৎপাত হয়ে শুয়ে পড়ল। কিন্তু মন থেকে ঘটনাটা কিছুতেই দূর করতে পারলে না। সমরজিৎ বাবুর কথায় ঘুরে ফিরে কেবল মনে পড়তে লাগলো। ভগবান সমরজিৎ বাবুকে দিয়েছেন যেমন অনেক, আবার অনেক কিছু তেমন কেড়েও নিয়েছেন। এমন করে যদি কেড়েই নেবেন তাহলে এমন করে তাকে দেওয়াই বা কেন? আরও একটা কথা মনে পড়তে লাগলো। যেদিন সদানন্দ প্রথম এখানে এসেছিল সেদিন তার মনে হয়েছিল এরা কত সুখী। মনে হয়েছিল অন্তত এদের সংসারে কোনো ফাঁকি নেই। কিন্তু এটাই কি এদের সুখের নমুনা? তাহলে পৃথিবীতে কি কোনো সংসারেই সুখ নেই? আর মনে পড়তে লাগলো আরেকজনের কথা। এতদিন এই বাড়িতে সে এসেছে, কিন্তু একদিনও তাকে দেখেনি সদানন্দ। শুধু মহেশের কাছেই যা শুনেছে তার কথা। সমরজিৎবাবু হাজার হাজার মেয়ের মধ্যে থেকে বেছে তাকে এই বাড়িতে ছেলের বউ করেছে। তার রূপ দিয়ে ছেলেকে ভুলিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু এরকম কেন হলো? তাকে দেখা তো দূরে থাক, তার গলার আওয়াজটুকু পর্যন্ত শুনতে পায়নি সে। সে যে এই বাড়িতে আছে তার কোনো প্রমাণ সে পায়নি। তাহলে রেলবাজার স্টেশনে চেনা মুখ দেখে গৌর মদক ডাকলে, ও শালা বাবু, আসুন আসুন। খদ্দের দেখলেই গৌড়ের ডাকা অভ্যেস। ট্রেন থেকে যারা নামে তারা গৌড়ের দোকানে এসে বসে, এটা ওটা খায়। ট্রেন এসে থামলেই গৌড় ভেতরের ক্যাশ বাক্সতে চাবি দিয়ে রাস্তার সামনে এসে খদ্দের ধরে। প্রকাশ রায় খেতেও যেমন, আর পকেটে পয়সা খরচ করতেও তেমন। বললে, কি আছে আজ? গৌর বললে, কচুরি, সিঙ্গাড়া, রাজভোগ, কাঁচাগোল্লা, পান্তুয়া। প্রকাশ মামা বললে, থাক থাক, আর তোমায় বলতে হবে না, অত টাকা আমার কাছে নেই, শুধু চা দাও। শুধু চা? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় গিয়ে সব টাকা ফুরিয়ে গিয়েছে, এখন একেবারে হাত খালি। এখন নবাবগঞ্জে গিয়ে টাকা নেব, তবে আবার কলকাতা যেতে পারবো। যখন প্রকাশ মামার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে সেই সময় হঠাৎ গৌর মদক কথাটা বললে, তা শালা বাবু, আপনাদের বউ সেদিন বাপের বাড়ি গেল দেখলুম। বাপের বাড়ি? সদার বউ? কথাটা খট করে যেন প্রকাশ মামার কানে বাজল। বললে, কি বললে তুমি? আগে সেই দিন এখান দিয়ে আপনাদের বউ বাপের বাড়ি গেল কি না তাই বললুম। প্রকাশ মামা অবাক হয়ে গেল। বললে, তুমি ঠিক দেখেছ? কবে? গৌর বললে, এই তো এই কমাস আগে। সঙ্গে আপনাদের কৈলাস গোমস্তা মশাই ছিল, তা তিনিই তো বললেন যে বৌমাকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছেন। প্রকাশ মামা দাঁড়ালো না, চায়ের দামটা দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। ট্রেন থেকে নেমে আরও কিছু খদ্দের তখন দোকানে ঢুকে পড়েছে। গৌরমদক তাদের নিয়েই ব্যস্ত হয়ে উঠল। একটা সাইকেল রিক্সা ধরে একেবারে সোজা নবাবগঞ্জে এসে হাজির।
কতদিন পর প্রকাশ মামার নবাবগঞ্জে আসা। সেই যে সদানন্দরই খোঁজে গিয়েছিল, তারপর সেই ব্যাপারেই মানদা মাসিকে খোসামত করতে করতে প্রাণ বেরিয়ে গেছে। 2 হাতে টাকাও খরচ হয়েছে, অথচ কাজের কাজ কিছুই এগোয়নি। তা দিদিও তো তা বোঝে না। সেখানে একটা পয়সা ছাড়া কেউ কথা বলে? চারিদিকে মারামারি কাটাকাটি। তারপর যুদ্ধের পর ভিড় তেমনি বেড়েছে। কোথা থেকে সব পঙ্গপালের মতো দলে দলে লোক এসে হাজির হয়েছে। শিয়ালদা স্টেশনের কাছে গেলেই ছোট ছোট ছেলেরা হাত পাতে, বলে পয়সা দাও, একটা পয়সা দাও। আসবার সময় মাসি বলে দিয়েছিল, তুমি যেন আবার আসতে বেশি দেরি করো না ছেলে, টাকা নিয়েই চলে এসো। বড়বাবুও কথা দিয়েছে যে সদানন্দকে খুঁজে বার করে দেবে। কিন্তু দেরি হচ্ছে শুধু সময়ের অভাবে। আর সময়টা সত্যি বড় খারাপ পড়েছে চারিদিকে। সব কিছুই যেন ছন্ন ছাড়া হয়ে গেছে। মানদা মাসিরও যেন টাকার টানাটানি পড়ে গেছে এই সময়ই। কেবলই টাকা চায়। রাধার কাছে গেলেও সেই টাকা টাকা করে। বাড়ি থেকে বউ লিখে পাঠিয়েছে, টাকা পাঠাও। চারিদিক থেকে যদি সবাই এমন করে টাকা টাকা করে, তা সে একলা মানুষ কোত্থেকে এত টাকা পাবে? টাকা দেবার মালিক তো ওই একজনই, দিদি। তা সেই দিদি যদি একদিন হাত গুটিয়ে বসে, তাহলেই চিত্তির। কিন্তু প্রকাশ মামা জানতো না যে পৃথিবী তখন তলে তলে অন্য এক ভূগোল সৃষ্টি করে চলেছে। ভূগোলের রং বদলাতে শুরু করেছে নিঃশব্দে। যা ছিল লাল তা সমস্তই তখন বুঝি সবুজ হতে শুরু করেছে। আর শুধু ভূগোলই বা কেন, ইতিহাসও তখন নতুন নতুন মানুষের কলমে নতুন করে লেখা হয়ে আরেক নতুন কালিতে এগিয়ে চলেছে। একের সঙ্গে বিরোধ বেঁধেছে বছর, বড়োর সঙ্গে বিরোধ বেঁধেছে ছোটর, আর ভেতরের সঙ্গে বাইরের। মতবাদের সঙ্গে মতবাদের বিরোধ সারা পৃথিবীটাই তখন ভাগ ভাগ হয়ে গেছে। নবাবগঞ্জে চৌধুরী বাড়িটার মতো অতীতের কর্তাবাবুরা নিজেদের সমস্ত কৃতকার্যের মধ্যে নিজেদের ধ্বংসস্তূপ দেখে নিজেরাই হতবাক হয়ে দীর্ঘশ্বাস ফেলছে। আর কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকের দল তখন কবরের তলা থেকে হা হা করে প্রতিশোধের অট্ট হাসি হেসে সমস্ত নবাবগঞ্জকে সচকিত করে তুলেছে। বেহারিপাল তার দোকানে বসে দেখলে রিক্সাটা আসছে। কবে এলে হে শালাবাবু? আগে আজই পালমশাই, আজ। তা আপনাদের খবর সব ভালো তো? বারাড়িতলা নিতাই হালদাদের দোকানের মাছ আর ওপরকার পৃথিবীটার মূল্য বুঝি তখন সব কাণ্ড কারখানা দেখে ধসে গিয়েছিল। আগেকার সেই জৌলুস আর নেই কারোর। অন্যদিন হলে তারা শালাবাবুকে ডাকত, তার সঙ্গে 2-1টা রসিকতার কথা বলতো। কিন্তু সবাই শালাবাবুকে দেখে নিঃশব্দে শিউরে উঠল। একটা উদ্যত খড়গ যেন সকলের মাথার উপর ঝুলছে। রিক্সার ওপর বসে শালাবাবু নিজের থেকেই বললে, কি গো, আমি এলুম। তা কেমন আছো গো সব তোমরা? ভালো। শালাবাবুর কথা রেশটা বাড়াবার জন্য বলে উঠল, কলকাতার থেকে নবাবগঞ্জে আসতে আর ইচ্ছে করে না হে। তোমরা সব কেমন ঝিম মেরে গেছো বলে মনে হচ্ছে। তা তোমাদের তাস খেলা কেমন চলছে? এই কথার আর কেউ কোনো সাড়া শব্দই দিলে না। রিক্সাটা গিয়ে দাঁড়ালো একেবারে চৌধুরী বাড়ির সদরে। এই এই রাখ রাখ রাখ, এখানেই রাখ বাবা। দাম মিটিয়ে দিয়ে চারিদিকে চেয়ে কেমন যেন অবাক হয়ে গেল প্রকাশ। কই, সব গেল কোথায়? চণ্ডী মণ্ডপে এমন সময় তালা ঝুলছে কেন? পরমেশ মল্লিক কোথায় গেল সেরেস্তা ছেড়ে? আর বাড়ির সদরের কাছে কাদের একটা গরু বেশ গুছিয়ে আয়েশ করে বসে জাবর কাটছে। প্রকাশ বললে, এই কাদের গরু রে বাবা? আর জায়গা পেলে না? যাওয়া আসা রাস্তার উপরেই বসে পড়েছে। একেবারে আক্কেল বলে কিছু নেই। ভেতর বাড়ির বার উঠোনে
আরও অবাক হয়ে গেল ঢুকেই। দিনু, দিনু! শালাবাবুর গলার আওয়াজ পেয়ে কোথা থেকে সেই বারবাড়ির কুকুরটা ল্যাজ নাড়তে নাড়তে আদর দেখাতে এলো। তাকে দেখে প্রকাশ মামা কিছুই বুঝতে পারলে না। কুকুরটা এমন একটা জীব নয় যে তাকে প্রশ্ন করলে কিছু হদিশ পাওয়া যাবে। কিন্তু এরা সব গেল কোথায়? কৈলাসেরও তো থাকার কথা। কৈলাস, কৈলাস! কৈলাস কি আজকাল এত সকাল সকাল বাড়ি চলে যায় নাকি? কিন্তু বারবাড়ির বৈঠকখানার দিকে নজর পড়তেই আরও অবাক হয়ে গেল। সেই ঘরের দরজাতেও তালা ঝুলছে। আশ্চর্য তো, তালা ঝুলছে কেন? ভেতরে কারো সারা শব্দ নেই, তাই বা কেন? গৌরী, বিষ্টুর মা, তারা অন্তত ভেতরে থাকবে। ভেতর বাড়িতে যাবার পথেই আটকে যেতে হলো, সেখানেও তালা ঝুলছে। এই কি হলো? এমনটা তো হয় না। তাহলে সব গেল কোথায়? বৌমা না হয় বাপের বাড়ি গেছে বুঝলাম, কিন্তু এরা এরা সবাই কোথায় গেল? জামাইবাবু, দিদি, বাড়ি ছেড়ে সবাই গেলই বা কোথায়? সেই বারবাড়ির উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে দোতলার ঘরখানার দিকে চেয়ে দেখলে জানালাগুলো সব বন্ধ। তাহলে কি কেউ নেই বাড়িতে? হঠাৎ পায়ে একটা কি ঠেকতেই চমকে উঠেছে প্রকাশ। পেছন ফিরেই দেখে সেই কুকুরটা। কুকুরটা একেবারে পায়ে পায়ে তার সঙ্গে সঙ্গে ঘুরছে। প্রকাশ একটা লাথি ছুঁড়লে তার দিকে। যা, যা এখান থেকে, পালা, পালা! কেমন আছেন শালাবাবু? এখন এলেন? পাশের বেড়ার ওধার থেকে কার যেন গলা ভেসে এলো। প্রকাশ চেয়ে দেখলে ফকির, বিহারীপালের মোহরি ফকির। ফকিরের দিকে এগিয়ে গেল প্রকাশ, বললে, এরা সব কোথায় গেল ফকির? আমি যাবার আগে দেখে গেলুম একরকম, আর এসে সব কি দেখছি? দিদি কোথায়? জামাইবাবু, তোমরা কিছু জানো? ফকির বললে, চৌধুরী মশাই তো নেই, উনি ভাগলপুরে চলে গেছেন। ভাগলপুরে? কেন? তাহলে এখানকার সব দেখাশোনা কে করছে? আর দিদি? দিদিও কি জামাইবাবুর সঙ্গে ভাগলপুরে গেল নাকি? রাস্তা থেকে হঠাৎ কে যেন বলে উঠল, কে? শালাবাবু নাকি? তা কখন এলেন? প্রকাশ চেয়ে দেখলে পরমেশ মৌলিক। পরমেশ মল্লিক রাস্তা দিয়ে বারোয়ারি তলার দিকে যাচ্ছিল। শালাবাবুকে দেখে থমকে দাঁড়িয়েছে। পরমেশ মল্লিককে দেখে প্রকাশ যেন অকুলে কুল পেল। তাকে লক্ষ্য করে রাস্তার দিকে চলতে লাগলো সে। বললে, কি হে, তা চণ্ডী মণ্ডপে তালা ঝুলছে কেন? তোমরা সব কাজকর্ম করো না? পরমেশ বললে, আগে চৌধুরী মশাই তো নেই, তিনি ভাগলপুরে চলে গেছেন। প্রকাশ বললে, তা জামাইবাবু ভাগলপুরে চলে গেছেন বলে কি একেবারে চিরকালের মতো চলে গেছেন নাকি? তিনি না থাকলে কি আর তোমরা কাজকর্ম কিছুই করবে না? আর দিদি? দিদিও কি তার সঙ্গে গেছে নাকি? তা এখন এসব দেখছে কে? কৈলাস? কৈলাস কোথায় গেল? আর দিনু? দিনু কোথায়? পরমেশ তবুও কিছু উত্তর দিতে চাইলে না। তার মুখে যেন কথা ফুরিয়ে গিয়েছে। কি গো, উত্তর দিচ্ছ না কেন? আমার দিদির কথা বলছি। পরমেশের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আর কি কথাই বা বলবে সে? সেই সব দিনের মর্মান্তিক ঘটনা তো নবাবগঞ্জের লোকের কারোর জানতে বাকি নেই। এমন সর্বনাশ হবে তা তো কেউই কল্পনা করতে পারেনি। অথচ এই তো, এই সেদিনকারই ঘটনা। রাস্তায় তখন আরেকজনকে যাচ্ছিল, সেও প্রকাশকে দেখতে পেয়েছে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বললে,
কি শালাবাবু, কখন এলেন? প্রকাশ দেখলে বংশী ঢালি। তারপর আস্তে আস্তে আরও অনেকে জুটে গেল। সকলেরই এক প্রশ্ন, কখন এলো শালাবাবু? এতদিন কোথায় ছিল? প্রকাশ বললে, আমার দিদিও কেন এই সময় ভাগলপুরে চলে গেল? কবে আসবে তারা? ততক্ষণে সদর দিয়ে যারা যাচ্ছিল তারাও শালাবাবুকে দেখে সেইখানে দাঁড়িয়ে পড়েছে। এত ঘটনার পর যে চৌধুরী বাড়ির মালিক পক্ষের কেউ আবার এই বাড়িতে আসবে তা তারা ভাবতেও পারেনি। তা সেই সব কাণ্ড কি আর সহজ কাণ্ড? সারা গাময় তখন ঢিঢি পড়ে গেছে। চৌধুরী মশাইয়ের নামে তখন ছিচিৎকার পড়ে গেছে সব জায়গায়। সবাই আড়ালে আলোচনা করে। কিন্তু গণ্যমান্য ভদ্রলোকের বাড়ির বৌঝির ব্যাপার, তাই সব কথা প্রকাশ্যে বলতে চায় না কেউ। অথচ বলবার মতো এমন বিষয়টা চেপে রাখতেও কেউ পারে না। কানাঘুষো থেকে প্রথমে শুরু হয়ে আস্তে আস্তে গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে সেটা পৌঁছয়। তারপর গ্রাম ছাড়িয়ে একেবারে মহকুমা শহরে। তারপর শালাবাবুর মাথায় যেন তখন বজ্রাঘাত পড়েছে। আবার বললে, তারপর? এ কি আর সহজ ব্যাপার যে এক কথায় সব কাণ্ডটা বলতে পারা যায়? আর এত সময় তোমারও নেই, আর আমারও নেই। আর আমার কলমেও এত জোর নেই যে সেই দিনকার সব কেলেঙ্কারির কাহিনী তোমাকে বিশদ করে বলতে পারবো। কোথাকার কোন নরনারায়ণ চৌধুরী একদিন স্বপ্ন দেখেছিলেন যে এইখানে, এই নবাবগঞ্জে তিনি একটা কালজয়ী বংশের প্রতিষ্ঠা করে যাবেন, আর পুত্র পৌত্রাদিক্রমে তার অবিনশ্বর কীর্তিকলাপ যুগ যুগ ধরে এখানে সুচিহ্নিত হয়ে থাকবে। তার সেই স্বপ্নের কি গতি হলো তা তিনি দেখে যেতে পারলেন না, কিন্তু দেখল তার পুত্র, তার পৌত্র। আর নবাবগঞ্জের এই পাড়া সে পাড়ার অগণিত জনসাধারণ। আর যাদের দেখবার সৌভাগ্য হলো না তারা শুধু শুনল, শুনে ছিছি করতে লাগলো বটে, কিন্তু যার উদ্দেশ্যে ছিছি করলে তিনি তা শুনতে পেলেন না। নিজের অপঘাত মৃত্যুর পাপে তার আত্মা তখন কোথায় কোন লোকে ছটফট করছে কে জানে। এক গুণ্ডুস জলের জন্য তিনি কোথাও অশরীরী আর্তনাদ করছেন কিনা তারও কোনো সংবাদ জানবার তখন উপায় নেই। কিন্তু যারা হাতের কাছের মানুষ তাদের খবর তখন জানা যাচ্ছে। চৌধুরী মশাই তখন আর বাড়ির থেকে বেরোন না, চণ্ডীমণ্ডপের কাছারিতেও আসেন না। যখন কারো দেখা করবার দরকার হয় তখন তার কাছেই সবাই যায়। দরকার হলে টাকা চায়, টাকা দেয়। খাজনার টাকা দিতে গেলে চৌধুরী বাড়ির বারবাড়ির উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে একেবারে দোতলায় গিয়ে উঠে তার কাছে যেতে হয়। নয়নতারা চলে যাবার পর থেকেই যেন বাড়িটার লক্ষ্মীশ্রী চলে গিয়েছিল। হয়তো নয়নতারা লক্ষ্মীই ছিল, তার লক্ষ্মীকে ধরে রাখতে পারেননি চৌধুরী মশাই। সদানন্দকে যেমন একদিন কেউ ধরে রাখতে পারেননি, তেমনি নয়নতারাকেও কেউ ধরে রাখতে পারেনি। যাবার দিন বারোয়ারিতলায় যেন আর লোক ধরে না, চৌধুরী বাড়ির সদরেও যেন আর লোকের কমতি নেই। আগে আগে পায়ে হেঁটে যাচ্ছে কৈলাস গোমস্তা, মাঝখানে রজবালির ছই ঢাকা গরুর গাড়ি। গরুর গাড়িতে সামনে পেছনে পর্দা, ভেতরে কাউকেই দেখা যায় না। তুমি যে কায়দা করে নয়নতারার চেহারাটা একবার দেখবে তারও কোনো উপায় নেই। পর্দা তুলে ভেতরে উঁকি দেবারও কোনো উপায় নেই কারোর। সেইখানে আছে দিনু। দিনু গাড়ির পেছন পেছন পাহারা দিতে দিতে চলেছে। কেদার কাছাকাছি গিয়ে দিনুকে জিজ্ঞেস করলে, ভেতরে তোমাদের বউ কি একলা যাচ্ছে নাকি গো? আর কেউ নেই? দিনু বললে, বউ মানুষ কি একলা বাপের বাড়ি যায়? সঙ্গে গৌরী পিসি আছে। বেহারিপালের বউ বাগানের বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছিল। নয়নতারা একলাই ঘর থেকে বেরিয়ে গরুর গাড়িতে গিয়ে উঠল। উঠবার আগে একবার দিদিমার বাড়ির দিকেও চাইলে। কাউকেই সেখান থেকে দেখতে পাওয়ার কথা নয়, তবুও চেয়ে দেখলে। তারপর কাউকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি গাড়ির ভেতর গিয়ে বসল।
আর তার পেছনে পেছনে গৌরীও গিয়ে গাড়িতে উঠল। নয়নতারা চলে যাবার সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামে একটা চাপা হাহাকার পড়ে গেল। তা হ্যাঁ গো, বৌমার বাপকে খবর দেয়া হয়েছে তো? একজন বললে, তাই এই কি আর দেবার মতো খবর যে আগের থেকে দেবে? মেয়ে যখন সেখানে গিয়ে পৌঁছবে তখনই বাপ জানতে পারবে। আরেকজন বললে, আহা, কি কপালটা করেই না বউটা এসেছিল, একদিনের তরেও সুখ পেল না গো। নিজের ভাতারি যাকে ছেড়ে চলে গেল তার আবার শ্বশুর বাড়ি, আর শ্বশুরেরও তো ওই কীর্তি। কি ঘেন্না, কি ঘেন্না, মা গো মা। অন্য একজন বললে, আর বউর গয়না, গয়নাগাটিগুলো সঙ্গে নিয়ে গেল তো? তা সে তারক জ্যাঠা আগের থেকেই বলে দিয়েছিল, যেমন সেজেগুজে বউ শ্বশুর বাড়ি এসেছিল তেমনি সাজিয়ে গুছিয়ে বউকে বাপের বাড়ি পাঠাতে হবে, এমনিতে তাড়িয়ে দিলে চলবে না। আগের লোকটা বললে, তা এতই যদি নাতি শখ চৌধুরী মশাইয়ের, তা চৌধুরী মশাই নিজেই আরেকটা বিয়ে করে নিলেই পারত। তাতেও যে লোক লজ্জা। তা এতই যদি লোক লজ্জার ভয়, তো তখন মনে ছিল না? এখন লজ্জা শরমের আর বাকিটা কি রইল? পাশের লোকটা বললে, তা অত হ্যাঙ্গেমে যাবার দরকারটাই বা কি ছিল? গায়ে তো আর ছেলের অভাব নেই, কারো কাছ থেকে দেখে শুনে পছন্দ করে একটা পুষি পুতো নিলেই তো পারত চৌধুরী মশাই। নিতাই বললে, কেন? তার চেয়েও তো সোজা পথ ছিল একটা। সবাই উদ্গ্রীব হয়ে উঠল। কি পথ, কি পথ? নিতাই বললে, কেন, চৌধুরী গিন্নির কি ছেলে হবার বয়স ফুরিয়ে গিয়েছে নাকি? একটা ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, তার একটা তো বিয়েতেই পারত। সবাই হো হো করে হেসে উঠেছে। কেদারবাবু বললে, আর দূর, চৌধুরী গিন্নিকে সেই দিন দেখলি না তুই, কিরকম একটা বুড়ি হয়ে গিয়েছে? সে পথ থাকলে কি আর চৌধুরী মশাই চেষ্টা করতো না? কিন্তু যাদের নিয়ে এত আলোচনা, এত কানাঘুষো, তাদের তখন আর চোখে দেখতে পায় না কেউ। আগে চৌধুরী মশাই নিজেই ক্ষেত খামার দেখতে বেরোতেন। যেদিন বাগান ঘেরা হবে সেই দিন নিজেই সকাল থেকে গিয়ে জন্মজুরের কাজের তদারক করতেন। কিন্তু তারপর থেকে তারা টিকিও দেখতে পাওয়া যেত না। লোকে বলতো, আহা, মনে বড় কষ্ট পেয়েছে চৌধুরী মশাই। কিসের কষ্ট? কষ্টটা কিসের শুনি? না, আসলে অমন জোয়ান ছেলে, এই বুড়ো বয়সে একমাত্র ছেলে নিরুদ্দেশ হয়ে গেলে বাপের মনে কষ্ট হয় না? তা অমন লোকের কষ্ট হওয়াটাই উচিত। খুব হয়েছে, বেশ হয়েছে। মাথার উপর ভগবান বলে কেউ নেই ভেবেছে নাকি চৌধুরী মশাই? ভেবেছে ডুবে ডুবে জল খাবে আর কেউ টের পাবে না? একজন বললে, তবে ভাই, বউ বটে একখানা, হ্যাঁ, বউয়ের মতো বউ। অন্য কেউ হলে ঘেন্নায় গলায় দড়ি দিত, আর এই বউ লেখাপড়া জানা বলে সকলকে জানান দিয়ে শ্বশুরের মুখে জুতো মেরে চলে গেল। যেমন বুনোল তেমনি বাঁ হাতে তুল। একজন অনেকক্ষণ ধরে বিবেচনা করে ভেবেচিন্তে বললে, আসলে ছেলেটারই সব দোষ, সব দোষ ওই সদার। বাড়িতে সমস্ত বউ রেখে সদা কেন পালালো? নিতাই বললে, তা কেন পালাবে না? সে কি আমাদের মতো মূর্খ নাকি? আমাদের বাপ মা যাকে তাকে একটা গলায় ঝুলিয়ে দিলে আর আমরাও তাকে নিয়ে ঘর করি। কিন্তু সদা তো কলেজে পড়েছে, রেলবাজারের স্কুলে তার কলেজে এত বছর পড়ালো, তা কি আর মিছিমিছি? পেটে তার বিদ্যে পড়েছে যে। তুই থাম তো, সেই জন্য সদা বাড়ি ছাড়েনি, ছেড়েছে অন্য কারণে। কি কারণে ছেড়েছে? এই প্রশ্নে এসে সবাই থেমে যায়। কেউ বলে বাপের ওপর রাগ করে, আবার কেউ বলে কলকাতার কোন মেয়ের সঙ্গে নাকি লাভ ছিল।
দূর দূর, ওসব বাজে কথা। ছেড়েছে সংসার করবে না বলে। কেন সংসার করবে না কেন? আরে দেখতিস না, ছোটবেলা থেকে কেমন একটা বিভাগী ভাব। কখনো আমাদের সঙ্গে তাস খেলেছে, আমাদের ক্লাবে যাত্রা করেছে। সেবার তো কত করে ধরলুম, পাশানি বইতে বিশ্বমিত্র ঋষির পাঠটা নিতে বললুম, তা নিলে? কতবার তো দেখেছি একলা একলা মাঠে মাঠে ঘুরতে। ওই পারে ওই কালীগঞ্জের বাবুদের ভাঙা বাড়িটাই পড়ে আছে। কতদিন হাট করতে গিয়ে দেখেছি সেই ভাঙা বাড়ির মধ্যে ঢুকছে। দেখা হলে জিজ্ঞেস করতুম, কী রে, ওখানে ঢুকছিস কি করতে? সদা হাসতো, কিছুই বলতো না। আমি তখনই জানি ও একদিন বিভাগী হয়ে চলে যাবে। বিভাগী হয়ে যাবে কেন? কোন দুঃখে? তোদের মতো মুখ্য মানুষদের নিয়েই হয়েছে যত জ্বালা। বিষ্ণুপিয়ার পালাটা দেখিস নে, নিমাই বউকে ছেড়ে কেমন চলে গেল। আসলে চৌধুরী বংশ নিয়ে তর্কটা হয়, কিন্তু ফায়সালা কিছুই হয় না। কিংবা হয়তো একটা ফায়সালা হোক, সেটা কেউ চায়ও না। মনে হয় তারপর কি হবে সেটাই তারা দেখবে। এখন তো বউ চলে গেছে, এখন চৌধুরী মশাই কি করবে? আবার কি বিয়ে করবে নাকি পুষি নেবে? কিন্তু একদিন দেখা গেল ননী ডাক্তারকে নিয়ে কৈলাস সামন্ত হন্তদন্ত হয়ে বাড়ির সদরে ঢুকছে। ডাক্তারবাবুকে ডেকেছে কেন গো গোমস্তামশাই? কার অসুখ? কৈলাস বললে, গিন্নিমার। তা অসুখ বিসুখ এমন সময় বাড়িতে হয়েই থাকে। তবে নবাবগঞ্জের কারোর বাড়িতে অসুখ করলে হুট করে কেউ ডাক্তার ডাকে না। টোটকা টাটকা খেয়েই সেরে যায় সকলের জর্জারি। রেলবাজারে ননী ডাক্তারকে ডাকলে মোটা টাকার গুণেগার দিতে হয়। কর্তাবাবু যখন অসুখ হয়েছিল তখন রোজ আসতো ননী ডাক্তার। টাকার বান্ডিল নিয়ে গেছে তখন। কিন্তু এখন আবার কার অসুখ? ছোটোখাটো অসুখ হলে তো আর ননী ডাক্তার আসতো না। তারপর সেই ননী ডাক্তার রোজই আসতে লাগলো। কৈলাস গোমস্তাকে দেখে সবাই জিজ্ঞেস করে, কি গো গোমস্তা মশাই, তোমাদের গিন্নিমা কেমন আছেন? কৈলাস মুখ গম্ভীর করে বলে, না গো, ভালো না, বড্ড বাড়াবাড়ি। কৈলাস গোমস্তা আড়ালে চলে গেলেই সবাই বলা বলি করে, তা বাড়াবাড়ি হবে না? পাপের ফল ফলবে না ভেবেছে? চোখের জল ফেলতে ফেলতে বউটা চলে গেছে, তার চোখের জল কি আর মিথ্যে হয়ে যাবে গো? আর কথাটাতে সবাই সায় দেয়। চোখের সামনে সমস্ত বাড়িটার উপর যে অলক্ষ্মী নেমে আসছিল তা সকলের চোখেই পড়েছিল। সন্ধে হলে আলো নিভে যেত চণ্ডীমণ্ডপের। পরমেশ মৌলিক অনেকক্ষণ চৌধুরী মশাইয়ের জন্য খেরো খাতা কোলে করে বসে থাকত। তারপর যখন দেখত চৌধুরী মশাই তখনও আসছেন না, তখন আস্তে আস্তে দিনুকে দিয়ে ভেতরে খবর পাঠাতো। দিনু ভেতর থেকে এসে বলতো, আজ আর ছোটমশাই খাতা দেখবেন না, কালকে দিনের বেলা দেখবেন বললেন। আর তারপর একদিন বিনা মেঘে বজ্রাঘাত হলো। সবাই শুনল চৌধুরী গিন্নি মারা গেছে। সে এক অদ্ভুত মৃত্যু, কোনো কান্নাকাটির শব্দ নেই। আর কাঁদবার লোকই বা তখন কে ছিল বাড়িতে যে কাঁদবে? গৌরী গিয়ে ডেকে এনেছিল বেহারিপালের বউকে। বেহারিপালের বউ এলো, বেহারিপাল নিজেও এলো। খবর পেয়ে আরও অনেকে এলো। বুড়ো মানুষ তারক চক্রবর্তীর লাঠি হাতে ঠুকঠুক করে হাজির হলো এসে। বিহারীপালের বউ যখন ভেতরে ঘরে গিয়ে পৌঁছলো তখন চৌধুরী গিন্নি স্থির দৃষ্টিতে ছাদের দিকে চেয়ে রয়েছে। মনে হলো যেন বলছে, তোমরা বলে দাও আমি কি দোষ করেছি, আমাকে বলে দাও তোমরা। কিন্তু তখন কেই বা সেই কথা বলে দেবে তাকে? কেই বা সেই প্রশ্নের উত্তর দেবে তাকে? প্রশ্ন আর উত্তরের ঊর্ধ্বলোকে আরেক মহা জিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়ে তখন চৌধুরী গিন্নির ছোট প্রশ্নটা একেবারে নিরর্থক হয়ে গেছে।
যখন চৌধুরীগিন্নিকে নিয়ে পাড়ার ছেলেরা নদীর ধারে শ্মশানে চিতের ওপর তুলল, তখন সেই প্রশ্নটাই যেন তার চোখের তারায় অনির্বাণ হয়ে ঝুলছিল। আর তারপর যখন তার সমস্ত শরীরটা আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে গেল, তখনও বুঝি তার সেই প্রশ্নটার উত্তর মেলেনি। তাই বুঝি সেই প্রশ্নটা ধোঁয়া হয়ে সমস্ত আকাশ বাতাস আচ্ছন্ন করে দিগন্তে ছুটে বেড়াতে লাগলো। অনুচ্চারিত শব্দে যেন জলে স্থলে অন্তরিক্ষে সকলকে প্রশ্ন করতে লাগলো, তোমরা বলে দাও, কি অপরাধ করেছি আমি? বলে দাও তোমরা। তারপর তারপর চৌধুরী মশাই তো একেবারে একলাই হয়ে গেলেন, একেবারেই একলা। সেই যে দোতলার ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, সেখান থেকে আর বেরোলেন না। গৌরী রান্না করে খাবার দিয়ে আসে তার ঘরে। আপন মনে বিড়বিড় করে তিনি যেন সবসময় কি একটা বকেন। তারপর যখন সন্ধে হয়, তখন চারিদিকে জানালা দরজা বন্ধ করে বিছানায় এলিয়ে পড়েন। কিন্তু তারও তো ওই একই প্রশ্ন, তোমরা বলে দাও, কি অপরাধ করেছি আমি? বলে দাও তোমরা। আমার পূর্বপুরুষের এই সম্পত্তি, এই ঐশ্বর্য, এই স্থাবর অস্থাবর, এত গয়নাগাটি, জমি জমা, পুকুর বাগান, এসব কার হাতে ছেড়ে দিয়ে আমি যাব? কার ওপর গচ্ছিত করে দিয়ে আমি নিশ্চিন্ত হব? এই সর্ষে ছোলা ধান পাটের ক্ষেত, এই পুকুর বিল বাগান, এই সমস্ত কিছুর সত্ত্ব কে ভোগ করবে? কার উত্তরাধিকারীর মধ্যে দিয়ে আমার অতীন্দ্রিয় লোকে গিয়ে অনন্তকাল ধরে অক্ষয় হয়ে বাঁচব আমি? একদিন রাত্রে হঠাৎ ঘর ঘর করে শব্দ হতো। কথা বন্ধ হয়ে গেলে যেমন মানুষের গলা দিয়ে অস্পষ্ট একরকম শব্দ বেরোয়, ঠিক তেমনি কর্তাবাবুর অশরীরী উপস্থিতি যেন তাকে আতঙ্কগ্রস্ত করে তুলত। কর্তাবাবুর অশরীরী উপস্থিতির অসহ্যতায় চৌধুরী মশাই সন্ধেবেলাতেই দরজা জানালা সবই বন্ধ করে দিতেন, তবুও রেহাই পেতেন না তিনি। কর্তাবাবুর গলা তখন স্পষ্ট হয়ে উঠত। তিনি স্পষ্ট গলায় বলতেন, মায়া দয়া করো না বাবা, কারোর ওপর মায়া দয়া করো না। মায়া দয়া করলেই সর্বনাশ। তাহলে এই জমি জমা পুকুর বাগান কিছুই আর থাকবে না। চৌধুরী মশাই বলতেন, কিন্তু আমি তো মায়া দয়া করিনি কর্তাবাবু, আমি তো কারোর ওপর কোনো মায়া দয়া দেখাইনি। আমি তো কারোর এক পয়সাও বাকি খাজনা ছাড়িনি। যে আমাকে ঠকাতে চেয়েছে তাকে আমি রেহাই দিইনি। আমি তো স্বার্থসিদ্ধির জন্য নিজের পুত্রবধূকেও অব্যাহতি দিইনি। তবে তবে কেন আমার এই সর্বনাশ হলো? তোমার কথা বর্ণে বর্ণে মেনেও কেন আমার সর্বশান্ত হলাম? তাই এই প্রশ্নের কোনো জবাবই মিলত না কারো কাছে। সবাই তখন চৌধুরী মশাইয়ের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনিও বিচ্ছিন্ন হয়ে গেছেন সকলের সান্নিধ্য থেকে। সে তখন এমন এক জীবন যাকে গ্রহণ করাও বলে না, আবার বর্জন করাও বলে না। তখন তিনি নিজের জন্মভূমি নিজের বাড়ি থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছেন। কেউ এলেও তার সঙ্গে দেখা করেন না। যেন নিজের কৃতকর্মের অপরাধের বোঝায় তিনি নিজেই ক্লান্ত, বিভ্রান্ত এবং বিপর্যস্ত। শালাবাবু সমস্ত ঘটনাগুলো শুনল। তার চোখের সামনে দিয়ে অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো স্মৃতি যেন খুব তাড়াতাড়ি ভেসে গেল। সেই কবে দিদির বিয়ের সময় সে নিজের বউ আর ছেলে মেয়ে ছেড়ে ভাগলপুর থেকে চলে এসেছিল। তারপর থেকে এই নবাবগঞ্জ কেন্দ্র করেই তার জীবন কত দিকে পরিক্রমা করেছে। সেই সদানন্দ যখন ছোট ছিল, তখন তাকে নিয়ে কোথায় কোথায় গেছে। কতদিন রানাঘাটে রাধার বাড়িতে, কতদিন কলকাতার কালীঘাটে। আর যখনই টাকার দরকার পড়েছে তখনই এসে হাত পেতেছে দিদির কাছে। টাকা চাইলেই দিদি তার সিন্দুকটা খুলেছে আর 2 হাতে টাকা বার করে দিয়েছে। সেই দিদির মারা যাওয়ার খবর শুনে প্রকাশের মতো লোকও কেমন যেন অসহায়ের মতো বাড়িটার দিকে শেষবারের মতো চেয়ে দেখলে। তার মনে হলো সব শেষ, চিরকালের মতো সব শেষ।
আর জামাইবাবু? জামাইবাবু কোথায় গেল? বিহারীপাল মশাই বললেন, তোমার জামাইবাবু তো কিছুদিন এখানেই ছিল। একদিন দেখলুম গরুর গাড়িতে করে স্টেশনের দিকে যাচ্ছেন। তা আমি জিজ্ঞেস করলুম, কোথায় যাচ্ছেন চৌধুরী মশাই? তা চৌধুরী মশাই বললেন, ভাগলপুরের শ্বশুর মশাইয়ের কাছে, তার নাকি খুব অসুখ। শালাবাবু চমকে উঠেছে, বললে, পিসে মশাইয়ের অসুখ? তাই নাকি? কীরকম অসুখ? বিহারীপাল বললে, তা কি জানি, তোমার জামাইবাবু তো গেছেন সেই মাসখানেক হলো, এখনো তো কই এলেন না। আর কি জন্যই বা আসবেন বলো? এখানে তো আর কেউ রইল না তার। তোমার দিদিও রইল না, তোমার ভাগ্নেও রইল না, আর তোমার ভাগ্নে বউ সেও পর্যন্ত রইল না। তাহলে আর এখানে একলা পড়েই বা থাকবেন কেন? কার জন্য পড়ে থাকবেন? সম্পত্তি? তা যাদের জন্য সম্পত্তি করা তারাই যখন রইল না, তখন আর কাদের জন্যই বা সম্পত্তি দেখবেন? এরপর আর শালাবাবু দাঁড়ালে না, বললে, যাই। বিহারীপাল আবার বললে, আর তাছাড়া তোমার পিসে মশাইয়েরও তো কেউ নেই, কীর্তিপদ বাবুর। তারও তো শুনেছি অনেক টাকা, ওই সুলতানপুরে অত সম্পত্তি। তা তিনি মারা গেলে তো তোমার জামাইবাবুই সব পাবে। তোমার পিসে মশাইয়েরও তো আর কোনো সন্তান নেই। প্রকাশ বললে, না। তাহলে তোমার জামাইবাবুই তো এখন সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশান। তারপর তোমার জামাইবাবুর পর আর কে পাবে? ওই সদা ফিরে এলে সদাই পাবে, আর নয়তো তুমি। এত কথা প্রকাশের মনে পড়েনি। তাহলে তাহলে তো শেষ পর্যন্ত পিসে মশাইয়ের সমস্ত সম্পত্তি তার কপালেই নাচছে। কি আশ্চর্য! কথাটা খেয়াল হতেই আর দাঁড়ালো না প্রকাশ, বললে, যাই পালমশাই, আমি যাই। তারপর সকলের দিকে চেয়ে বললে, যাই হে, কিছু মনে করো না তোমরা। পিসে মশাইয়ের বড্ড অসুখ, এই সময় আমার বাইরে থাকাটা উচিত নয়। এই বলেই রেলবাজারের দিকে হনহন করে হাঁটা দিলে। তাড়াতাড়ি পা চালালে দুটো ট্রেনটা ধরা যাবে। পেছন থেকে বিহারীপাল মশাই জিজ্ঞেস করলেন, তা খাওয়া কি হবে তোমার শালাবাবু? দুটো খেয়ে গেলে হতো না? চুলোই যাগ্গে খাওয়া। টাকা ছড়ালে কপালে খাওয়া অনেক জুটবে। এখন যদি গিয়ে ভালো ভালো প্রকাশ দেখে যে পিসে মশাই মারা গেছে, তবেই হলো সুরাহা। জামাইবাবু একলা আর কত খাবে? দেখাশোনা করতেও তো একটা লোকের দরকার। আর তারপরে জামাইবাবুই বা আর কদিন? জামাইবাবু মারা গেলে তখন? কথাটা কল্পনা করতেই প্রকাশ দুই হাত জোড়ো করে উদ্দেশ্য করে প্রণাম করলে। হে মা কালী, হে মা মঙ্গলচণ্ডী, আমি জীবনে কোনো পাপ করিনি মা। আমি কোনো অন্যায় করিনি, জীবনে কারোর টাকা মারিনি। আমার দিকে একটু দেখো মা, আমি বড় অনাথ। কে সম্পত্তি করে যায় আর কে তা খায়। ইচ্ছেময়ী, সবই তোমারই ইচ্ছে। আমরা তো কেবলই নিমিত্ত মাত্র। জয় মা কালী, জয় মা মঙ্গলচণ্ডী। এই বলে মোবারকপুরের রাস্তা ধরলে। মোবারকপুরের রাস্তাটা পেরোলেই সাইকেল রিক্সার আড্ডা, আর সেখান থেকে এক দৌড়ে একেবারে সোজা রেলবাজার। প্রকাশ হনহন করে রাস্তা মারাতে লাগলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি খুব তাড়াতাড়ি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।